নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সেনা প্রধান কর্মকর্তাদের সাথে দেশের রাজনীতি, নির্বাচন এবং কূটনীতি নিয়ে কথা বলেছেন। এই কথার একদিন পরেই শোনা গেল যে আর নিজের পদে থাকতে চাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হচ্ছে সেনাবাহিনীতে, কি হচ্ছে দেশের রাজনীতিতে, কি হচ্ছে দেশের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে কি, সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। জনাব শহীদুল হক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে আমরা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ। জনাব আবু রুশদ, আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। জনাব শহীদুল হক, আমি আপনার কাছে আসার আগে আমি একটু জনাব আবু রুশদের কাছে একটু আসতে চাই একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার জন্য। জনাব আবু রুশদ, আপনি জানেন যে বুধবার দিন সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে কিছু কথা বলেছেন। আপনি যেহেতু বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক, অনেকদিন ধরে 2 দশকের বেশি সময় ধরে আপনি মানে এই জার্নাল শুরু করার আগেও আপনি সামরিক প্রতিবেদন, যেটা বাংলাদেশে আসলে খুব রেয়ার, সেরকমগুলি আপনি করেছেন। সেজন্য আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার যে কথাগুলি বললেন, জনাব আবু রুশদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব জনাব রুশদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, জনাব রুশদ বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন না। জনাব রুশদের সাথে যোগাযোগটি পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার ইয়েতে আমি একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব শহীদুল হকের কাছে যেতে চাই। জনাব শহীদুল হক, আমি একটা বিষয় শুধু একটু জানতে চাইবো যে বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যিনি জনাব খলিলুর রহমান। এই খলিলুর রহমান সাহেবের নিয়োগ নিয়ে আমরা যেটা শুনছি যে এই খলিলুর রহমান সাহেবের নিয়োগটি আসলে সামরিক বাহিনীর সাথে বা সামরিক সেনাপ্রধানের সাথে এটি কনসাল্ট করা হয় নাই। তার ফলে যেটি হয়েছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে একজন নিরাপত্তা উপদেষ্টার মানে বাংলাদেশে তো এই পদটি আসলে সৃজন করা হয়েছে, মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানে কথাটা কেমন হয়েছে জেনারেল, যে সামরিক বাহিনীর প্রধানকে এবং নৌবাহিনী প্রধানকে, সেনাবাহিনী প্রধানকে, তাদের সবাইকে আসলে রিপোর্ট করতে হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে। তো এই ব্যাপারটা আসলে সেনাবাহিনী কিভাবে দেখছে, আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণটা আমরা একটু শুনবো। তবে যে প্রশ্নটা আগে একটু জেনারেল শহীদ, যে প্রশ্নটি আমরা একটু আগে করতে চেয়েছিলাম, জনাব রুশদ আমাদেরকে বোধহয় এখন শুনতে পাচ্ছেন, আমরা এই ব্যাপারটা জনাব রুশদ, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি ডিফেন্স জার্নালিস্ট হিসেবে অনেকদিন কাজ করেছেন, এখন একটা ডিফেন্স জার্নালকে সম্পাদনা করেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা অফিসার্স অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু সেই অফিস অ্যাড্রেসটা কি প্রক্রিয়ায় গণমাধ্যমে এলো? এটা কি জেনারেল ওয়াকারের নির্দেশেই লিক করা হলো? এটা কি ইচ্ছা করে এটাকে দেওয়া হলো? এটা সোর্স কি? আমি প্রায় অনেকগুলি পত্রপত্রিকা, অনেকগুলি গণমাধ্যম আমি বিশ্লেষণ করে দেখছিলাম, বেশিরভাগই প্রায় একই ধরনের কথা বলেছেন। সেই কথাটা আমি আপনাদের একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাই। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এগুলি জানা গেছে। এখন আমিও যে মানে বুঝতে চেষ্টা করছিলাম যে সেই একাধিক কর্মকর্তারা কারা এবং তারা সবাই কেন এক ভাষায় কথা বললেন। যদি বললেনই, সেনাবাহিনীর তো একটা মানে কথা জানানোর একটা মাধ্যম আছে, আইএসপিআর আছে, বা সেনাপ্রধান নিজেও এটা বলতে পারতেন। এটা না বলে এই ইনফরমেশনগুলি দেয়ার মানে উৎসটা কোথায় এবং যুক্তিটা কি? জনাব আবু রুশদ। এই ধরনের যে ভাষণগুলো হয় বা দরবারে যা বলা হয় সেগুলো সাধারণত এই ভিতরে কি হচ্ছে এগুলো আইএসপিআর সাধারণত প্রেস রিলিজ দেয় না। তবে আইএসপিআর দিতে পারে যে যদি সেটা সেনা প্রধান বা সেনা হেডকোয়ার্টার নির্দিষ্ট কতগুলি পয়েন্ট বলে দেয় যে এগুলো জনগণের জানা উচিত, তখন সেটা দিতে পারে। আর যেটা আপনি বললেন যে এই জিনিসগুলো এভাবে আসলো কিভাবে, এটা বিভিন্ন সোর্স থেকে আসলো কিভাবে, হ্যাঁ এটা আসতে পারে। তার কারণ আমিও আগে যখন দৈনিকে ছিলাম আমিও দেখেছি যে এ ধরনের অনেক জিনিস এরকম ভাবে বের হয় আসে, কেননা সোর্স গুলো তৈরি করে, আপনি একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক, সোর্স তৈরি করে একটা সাংবাদিকের ক্রেডিট, এবং সোর্স গুলো সবসময় থাকে, বিভিন্ন সোর্স থেকে এগুলো নিতে হয়, এটা সাংবাদিকের কাজ। এবং যখন এই আগে আমরা দেখতাম যে অনেক ঘটনা ঘটেছে, আইএসপিআর কোনো কথা বলছে না, আইএসপিআর কে যখন জিজ্ঞেস করতাম আমরা যে এই ঘটনাটা কি হয়েছে, আইএসপিআর বলতে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি, আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। সেজন্য তো আমরা সাংবাদিকরা বসে থাকতে পারতাম না, আমাদের তথ্য দরকার, আমাদেরকে ঘটনাগুলো জানানো দরকার জনগণকে।
তো তখন আমরা বিভিন্ন সোর্স দিয়ে, আমাদের অবশ্যই অফিসারদের সাথে সোর্স থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সোর্স থাকে, এমনকি আইএসপিআর এর মধ্যেও সোর্স থাকে। সেখান থেকে আমরা সেই জিনিসগুলোকে, আপনি কি খেয়াল করেছেন যে এই মেসেজগুলি প্রতিটি আলাদা আলাদা গণমাধ্যমে ছাপা হওয়া মেসেজগুলি প্রায় একই রকম, মনে হচ্ছে এটা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে। আমার প্রশ্নটা সরল যে জেনারেল জামান, আমি বলছি, জি জি বলেন। আমি সেটা বলছি, এটা একরকম হওয়ার একটা কারণ হতে পারে, তার কারণ আমাকে কয়েকজন সাংবাদিক এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা। আমি দেখলাম যে সবগুলো একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে, পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে, তৈরি করার পরে আমরা যে বিটগুলা করি, প্রতিরক্ষা বিটও তো কিছু সাংবাদিক গ্রুপ করে, আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। যেমন দেখা গেছে আমি অনেকগুলো ঘটনা কভার করতে গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি, অন্যরা পায়নি, তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন, তা আমি যেটা লিখেছি সেটাই হয়তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়া করে, যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান। এটার একটা সম্ভাবনা আছে। আরেকটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা। এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল, সংবাদপত্রে যারা এই বিটটা দেখে, যে রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা, এবং তারা সেটা নিয়ে আসছেন। এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে রিপোর্টগুলো হয় সেই রিপোর্টগুলোও তো অনেকটা একই রকম হয়, আপনি একইভাবে যায়, একইভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে তারা একজন একটা পেলে আরেকজন, কেউ আবার কাউকে দেয়ও না, এক্সক্লুসিভ কিছু হলে কেউ আবার কাউকে দেয়ও না। হ্যাঁ, মানে এরকম ঘটনা যদি সেনা প্রধানের অফিশিয়াল অ্যাড্রেস আমি অন্তত লিক করতে পারতাম আমার সোর্সের সাথে কথা বলে, আমি এটা কাউকে শেয়ার করতাম না, দ্যাটস ফর শিওর। যদি এটা পারতাম, সেটা এক একজনের মানে এই থাকে একই রকম। যেমন আমি যেই 2-3 জন আমাকে যখন পাঠিয়েছে, আমিও দেখেছি প্রায় একই রকম। একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা, সেটা ইংরেজি পত্রিকারই একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা। তা আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে আমি দেখছি যে তার সাথে আবার কিছুটা একটু এদিক ওদিক আছে। এখন এরকম জিনিস অনেক সময় হয়তো তার সেনাবাহিনী তার স্বার্থের জন্য বিভিন্ন সময় করতে পারে এবং করে থাকে। আমি আমার তখন দৈনিক এরকম কাজ করার সময়, এমনকি 111-এর সময় আমি দেখেছি যে একদম একই রকম ভাবে জিনিসগুলো প্রথম আলোতেও যা ছাপা হয়েছে, আমি যেখানে ছিলাম দৈনিক যায় দিনে, সেখানেও একই রকম ভাবে ছাপা হচ্ছে, একইভাবে আসছে, এগুলো আসে। এখন এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো না। আমরা যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আসলে যে ঘটনাটা বা এই যে একটা বড় জিনিস বেরোলো যে সেনাপ্রধান কি বলছেন, ওইটা নিয়ে আমি একটু আসছি নির্বাচনটা নিয়ে একদম রুশ ভাই, ওই কনটেক্সট নিয়ে আমি একটু আসছি। আপনি যদি আমাকে এইটা বলেন যে সেনাপ্রধানের মানে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকা অবস্থায় এটি কিন্তু প্রথম ঘটনা না। এরকম আমরা দেখেছি যে জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে যখন সরকার আর পারছিল না পুলিশ দিয়ে এই দমন পীড়ন জাগানোর, তখন আর্মিকে টাকা হয়েছিল, কিন্তু আর্মি কিন্তু তার দরবারে স্পষ্ট বলেছিল যে তারা কোনো লেথাল উইপন অ্যাটলিস্ট এদের ইয়াতে ইউজ করবে না, এবং দরবারের ওই বক্তব্যটা বাইরে এসেছিল। এইটাও আমার কাছে মনে হয়েছিল যে এখন এগুলো এখন বাইরে আসার একটা বড় কারণ হচ্ছে যখন মানে আপনিও দৈনিক পত্রিকায় বাংলাদেশে ছিলেন বা আমি তো আরো আগে ছিলাম, তখন কিন্তু এভাবে মোবাইল ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করা বা কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব ছিল না। আমি একটা ঘটনার কথা বলি, এই যে বিডিআর ইনসিডেন্টের পর যখন শেখ হাসিনা দরবার নিচ্ছিলেন, সেই দরবার আমি আমার অফিসে বসে 6-7 জন অফিসার, রিটায়ার্ড অফিসার আমরা, এবং ওর মধ্যে 2-1 সাংবাদিকও ছিলেন, আমরা কিন্তু একদম টোটালি সবকিছু শুনতে পাচ্ছিলাম। তার কারণ ওখান থেকে কোনো একজন অফিসার সেটা মানে তার টেলিকাস্ট করছিলেন। এখন প্রযুক্তি আসার জন্য হয় কি, এখন কোন অফিসার বা কোনো একজন কেউ যে এরকম করছেন আপনি ধরতে পারবেন না, এটা আপনি কোনোভাবেই লুকাতে পারবেন না। আধুনিক প্রযুক্তির যুগে এমনকি আমেরিকাতেও এমনিতে সিস্টেমটা কি, আমি রুশ ভাই আপনার কাছে আসছি, রেগুলার দরবারে কি মোবাইল ফোন নিয়ে ঢোকা যায়? অফিসাররা ঢুকতে পারেন? ঢুকতে পারে, কেন ঢুকবে না? আচ্ছা ঢুকলো, তারপরে আপনি যদি নাও ঢোকে, আপনি অফিসাররা এসে এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কি, ধরেন একজন ক্যাপ্টেন পাঠিয়ে দিল, একজন মেজর পাঠিয়ে দিল, বা কেউ একজন পাঠিয়ে দিল, বা 2 জন পাঠালো, 3 জন পাঠালো, আপনি কি করবেন?
আপনি এত 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 আপনি খুঁজতে যাবেন। আর কথাটা হচ্ছে যে এখানে যদি ডেট্রিমেন্টাল কিছু থাকতো যে না এগুলো বলে নাই, তাহলে কিন্তু আইএসপিআর এটা রিজয়েন্ডার দিত। এখন যেটা মানে বলা হচ্ছে, আমার মনে হয় এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছিল দর্শকদের কাছে। আমি এই প্রশ্ন অনেকবার দেখেছি যে এটা বাইরে হলো কেমনে, ইন্টেনশনালি জেনারেল ওয়াকারুজ্জামান এটা দিতে চাইলেন কিনা, আনস্টেবল করতে চাইলেন কিনা। জি যে জেনারেল রুশদ, আপনি আরেকটা জিনিস আমি বলি এখানে, ওইটা কিন্তু লেজিটিমেট প্রশ্ন যে হ্যাঁ এটা কি গোয়েন্দা সংস্থা প্রকাশ করলো কিনা তাদের কথাগুলো জানানোর জন্য। পরিস্থিতিটা আমি যদি তাও ধরে নেই যে প্রকাশ করেছে, পরিস্থিতিটা দেশে এমন পর্যায়ে গিয়েছিল, গুজব হুজুগ বিভিন্ন বিষয়, যে এই জিনিসগুলাকে একটা টু দি পয়েন্ট একটা জানানো উচিত ছিল হয়তো আর্মির। না জানালে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো। এটাও আমাদেরকে দেখতে হবে। মানে তাদের অবস্থা আর্মির জানানো উচিত ছিল, আর্মির জানানো উচিত ছিল কি ব্যাকডোর দিয়েই, নাকি এটা ফ্রন্ট ডোর দিয়েও জানানো যেত? একটা ফ্রন্ট ডোর যেহেতু আছে আইএসপিআর, এটা শুনে আইএসপিআর দিয়ে হয়তো তারা অনেক কিছু আছে যে অনেক কিছু সবসময় অন্যভাবে জানানো যায় না। এটা শুধু বাংলাদেশ আর্মির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য, এটা পাকিস্তান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য। তারা হয়তো একটু বেশি আর্টিকুলেট, তারা হয়তো একটু অন্যভাবে করে, আমরা হয়তো একটু আরেকভাবে করেছি। আর আমাদের দেশের পরিস্থিতি আমাদের অনেকগুলি বিষয় গেছে যে আমরা গুজব, আমরা এই পরিস্থিতি এবং গুজব নিয়ে আমরা মন্তব্য শুনতে আসবো, কারণ অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি স্পেসিফিক যে প্রশ্নটি আসলে জেনারেল শহীদুল হককে করতে চাই, সেই প্রশ্নের ব্যাপারে আসলে আপনার মন্তব্য শুনতে চাই। সেটি হচ্ছে যে জেনারেল শহীদুল হক, আমি প্রশ্নটি আবার করি। আমি দুঃখিত যে আপনাকে প্রশ্নটি আবার করতে হচ্ছে, কারণ আমি একটু আগে করেছিলাম। সেটি হচ্ছে যে জনাব খলিলুর রহমানকে যে নিয়োগ দেওয়া হলো সেনাবাহিনী থেকে, আমরা এরকম একটা কথা শুনতে পাচ্ছি। আমরা তার সত্যমিতে জানি না, কারণ জেনারেল ওয়াকারুজ্জামান এটি সরাসরি আমাদের সামনে বলেন নাই, কিন্তু কথাটি হচ্ছে এরকম। এবং যেটি জনাব রুশদ বললেন যে এটি আসলে আইএসপিআর দিয়ে এই কথাগুলি যে বলা হয় নাই, সেইটাও আসলে বলা হয় নাই। শুধু আমরা ধরে নিতে পারি কথাটা সত্য, যে জনাব খলিলুর রহমানকে নিয়োগ করার সময় আর্মিকে কনসাল্ট করা হয় নাই, আর্মিকে জানানো হয় নাই। এবং এই যে না জানানো, এবং বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেবকে রিপোর্ট করতে তিন বাহিনী প্রধানকে, যেটা আর্মি বা মিলিটারি কেউ ভালোভাবে নেয় নাই। এবং সেইটার ব্যাপারে আপনার মতামত আমরা একটু জানতে চাইছিলাম, যে এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, সেনাবাহিনী এটাকে কিভাবে দেখে বা দেখা উচিত। মেজর জেনারেল শহীদুল হক, আপনার বক্তব্য। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথমে আমি, আপনি যদি পারমিট করেন আমাকে, আমি শুধু আইএসপিআর এবং দরবার নিয়ে দুটো কথা প্লিজ অবশ্যই। প্রথম হলো, আইএসপিআর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে না। আইএসপিআর হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সে আগে যখন নাকি ছিল তখন ওটা ছিল প্রাইম মিনিস্টারের আন্ডারে, বিকজ প্রাইম মিনিস্টার হামসেলফ ওয়াজ ডিফেন্স মিনিস্টার। এখন বর্তমানে হলেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন ডিফেন্স মিনিস্টার। এই আইএসপিআর হলো ওনার আন্ডারে। তো এই যে এখানে ইনফরমেশন দেওয়া যায় কিছু দিলে, কিন্তু ইট হ্যাজ টু বি ভেটেড ইন দ্যাট হেডকোয়ার্টার আইএসপিআর। ওনার একটা চেইন আছে, আর্মি দিলেই কিন্তু ওটা আইএসপিআর দিবে না। এটা হলো নাম্বার ওয়ান। জেনারেল শহীদুল হক, একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? আপনি কি মনে করেন অবস্থা এমন একটা জায়গায় গিয়েছে যে যদি এই ইনফরমেশনটা বাইর করতে হয়, তাইলে যেহেতু আইএসপিআর এর একটা বাধ্যবাধকতা আছে হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে যাওয়ার, সেই জন্য আর্মি ইন্টেনশনালি এটা এড়াতে চেয়েছে, অবস্থা কি এখন এই জায়গায়? না, আমি বলি আপনাকে, এই যে দরবারের ব্যাপারটা, দরবার ইজ এ রুটিন ব্যাপার ইন বাংলাদেশ আর্মিতে, রুটিন। আমি এবং আমরা প্রত্যেক মাসে একবার কম্পালসারি দরবার, চিফ অফ আর্মি স্টাফ ক্যান অ্যাড্রেস হিজ অফিসার্স এনি টাইম হি উইশেস। হ্যাঁ, এখন আপনার বর্তমান যে সিচুয়েশনটা, এই সেন্সিটিভ টাইমে এখানে আছে, আপনি যদি বলতে পারেন হ্যাঁ এখানে আর্মি চিফের একটা যে কতগুলি কথা আছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা নাকি যেটা বলেছেন, যেটা which may not be have interest to the others, but of course এটা হলো আর্মির ইন্টারনালি কিন্তু ইন্টারেস্ট আছে। আমি আপনাকে মহিউদ্দিন ভাই একটা উদাহরণ দিয়ে বলি। আমি কোন এই দরবার সম্বন্ধে, বিকজ ইট ইজ আমার কাছে অ্যাজ রুটিন অ্যাজ এনিথিং এলস লাগে, বাট আমি এই দরবার সম্বন্ধে আপনার একটা কথা বলি। যেমন ওয়াকারের কম্পালশনটা কোথায়, যেমন ওয়াকার যেটা নাকি চাচ্ছেন, আমরা 1975-76 যেতে চাচ্ছি না। আপনারা হয়তো মানে আমার জেনারেশন, যিনারা আমার জেনারেশনে, আমরা শুধু একটু রেস্ট পেয়েছি, বাট আমার যে প্রিডিসেসর সিনিয়র, আমার সিও বা আমার ব্রিগেড কমান্ডার জিওসি, ওনারা ইনসাইড ছিলেন। আবার ওখানে কিন্তু সকালে একজন রাজা, বিকালে একজন রাজা ছিলেন। আর ফ্রম 3rd নভেম্বর থেকে নিয়ে টিল জিয়াউর রহমান এর মধ্যে কিন্তু এভরিবডি ইজ রাজা, যেটা নাকি বারবার কিন্তু এবারে যদিও এবারও কিন্তু উনি একই কথা বারবার বলছেন, চেইন অফ কমান্ড
যাতে না ভাঙে। আমি যেদিন 18 জুলাই গত বছর যখন নাকি বাংলাদেশ সেনাবাহিনী নামানো হলো, আমার কিন্তু একটাই দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বাংলাদেশ সেনাবাহিনীর চেইন অফ কমান্ডটা না ভাঙুক। বিকজ এই যে আগে 75, 76 যে ইয়েটা হয়েছিল, তখন যে কি অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা ছিল, কত ক্যাজুয়ালিটি হয়েছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। দু একটা হয়তো রুশ জানে, রুশ স্টাডি দিস ওয়ার্ড, বাট আমাদের সবাই কিন্তু আমরা এটা জানি না। ভয়াবহ অবস্থা ছিল ওই সময়। এই জন্য জেনারেল ওয়াকার কিন্তু আমি বারবার ওনার যতগুলি শুনেছি বা ওনাকে ইনফর্মাল বা ফর্মাল দেখেছি, উনি কিন্তু ওই চেন অফ কমান্ডের উপরে বারবার জোর দিচ্ছেন। এখন আসা যাক এই একটা বাইরে কিভাবে আসলো। আপনার এর আগের দিন আপনাকে আমি জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এর আগের দিন কিন্তু চিফ অ্যাডভাইজারের মানে চেয়ারে কিন্তু একটা ভেরি হাই পাওয়ার একটা হয়েছে, মিটিং হয়েছিল অন ল অ্যান্ড অর্ডার, 3 বাহিনী প্রধান। জি আই এম শিওর, আমি যে ইয়েটাগুলি জানি যেভাবে, হ্যাঁ, জেনারেল ওয়াকার কিন্তু চেন অফ কমান্ড ভাঙার ওই লোক না। উনি কিন্তু কোনোদিন উনি নিজে যেরকম চাপ বলেন ওনার নিজের লোককে, উনিও কিন্তু চেন অফ কমান্ড মানেন। উনি নিশ্চয়ই এর আগের দিন চিফ অ্যাডভাইজারকে বলেছেন, এই যে কথাগুলো উনি ওনার আন্ডার কমান্ডকে বলেছেন, নিশ্চয়ই উনি অ্যাপ্রাইজ করেছেন ওখানে। আজকে ইন্টারেস্টিংলি আপনি আজকে যদি দেখেন মানব জমিনে কিন্তু একটা আর্টিকেল আসছে সিমিলার লাইনে কিন্তু। তো এখানে যেটা দাঁড়াচ্ছে যে ওখানে যে আসার পরে আই এম শিওর উনি বলেছেন, বিকজ আপনি দেখেন আজকে সকালে কু হচ্ছে, বিকালে কু হচ্ছে, এই যে একটু আগে রুলস করলো, ট্যাঙ্ক বেরোচ্ছে, এই যে অস্থিরতা যে করছে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট 75, 76 এর সময়, যেখানে কি চেন অফ কমান্ড ভাঙার একটা এখনো কিন্তু আমি বলি যারা লট অফ ফ্যাক্টরস আছে যারা নাকি চেন অফ কমান্ড ভাঙার জন্য, চেন অফ কমান্ড যদি ভাঙে, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি দেয়ার ইজ নোবডি ইন বাংলাদেশ আদার দেন বাংলাদেশ আর্মি টু হোল্ড ইট ব্যাক। মানে এটাকে বাংলাদেশের এই ইয়াটাকে ধরার আর কেউ নাই, পুলিশ নাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নাই, নোবডি ইজ ইন দ্য ফিল্ড। ওকে, এই সময় যদি বাংলাদেশ এই যিনারা নাকি এই ধরনের একটু এনার্কিজম করছেন, এখানে কু হচ্ছে ওখানে করছে, আই থিঙ্ক দে শুড বি চিন্তা করা উচিত হোয়াট দে আর ডুইং। ওনারা কিন্তু যদি চেন অফ কমান্ড ভাঙে, তাহলে কিন্তু বিরাট আমি আমার প্রশ্ন একটু যদি আপনি একটু দেখতেন যে জেনারেল শহীদুল হক, যে জনাব খলিলুর রহমানের নিয়োগ অ্যাজ ডিফেন্স অ্যাডভাইজার, জি আপনার মতামত। জি এখন আপনাদের আপনার প্রশ্ন আমি আগে ওই দুটো একটু ক্ল্যারিফাই করলাম আর কি। রাইট, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। রাইট, আমি কিন্তু পিওরলি আমার অবজারভেশন থেকে, আমি উনি একজন বড় মাপের ভদ্রলোক, মানে আমাকে ইয়ে করা বা অ্যাসেস করাটা ঠিক হবে না, বাট আমি পিওরলি দ্য সাবজেক্ট উইচ আই স্টাডি, আই ওয়াজ অলওয়েজ ইনভলভ। আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখনও আই ওয়াজ ইনভলভ ইন দ্যাট সাবজেক্ট, সেটা হলো মিয়ানমার অ্যান্ড রোহিঙ্গা। এবং রোহিঙ্গার ব্যাপারে আমি আপনাকে বলি, যখন নাকি উনি অ্যাপয়েন্টেড হলেন, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড যে যাক একটা হতে যাচ্ছে কিছু, বাট পরবর্তীতে কিছু স্টেটমেন্ট কিছু দেখার পরে আই ওয়াজ কোয়াইট পাজলড আর কি, বিকজ উনি অনেকগুলি কথা বলেছেন যেটা নাকি গ্রাউন্ড রিয়ালিটির সাথে নাই। যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু আপনি শুধু রোহিঙ্গা ওয়ার্ডটার ব্যাপারে উপরে যাবেন না, ইউ হ্যাভ টু সি দ্য ডাইনামিক্স অফ দিস হোল ওই রিজনের। বাট ওনার থেকে যেগুলি আমরা পাচ্ছিলাম, মানে ভেরি একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল ওনার, প্লাস উনি যে কথাগুলি বলছিলেন, দ্যাট ওয়াজ অলসো মনে হচ্ছে নাকি উনি গ্রাউন্ড সাথে ওনার ইয়েটা যেটা নাকি উনি বা প্রচার করতে চাচ্ছেন ওটার সাথে কোনো মিল আছে। দ্যাট ওয়াজ ভেরি একটা ডিসজয়েন্টেড, এবং উনি যে কাউকে কনসাল্ট করছেন না, এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগলো, বিকজ ওখানে কিন্তু অনেক অনেক লোক আছে। আমি বলি বাংলাদেশ সেনাবাহিনীতে, ইভেন আমাদের পুলিশ এসবিতে, এবং আমি ইভেন আমাদের ফরেন মিনিস্ট্রিতে কিছু কিছু অফিসেস আছে, দে আর ওয়েল কনভার্সেন্ট, এবং ওনারা কিন্তু থরলি জানেন কি হচ্ছে না। আমার কাছে মিস্টার খলিল সাহেবের ওই কথাগুলি মনে হচ্ছে ডিসজয়েন্টেড, উনি বা কেন জানি না উনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন বা উনি ব্রিফ দিতে পারেন, হি ক্যান ডু ইট। এখন আসা যাক পরবর্তীতে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে, এখন আমি ওনার যখন বায়োগ্রাফি দেখলাম, হ্যাঁ, আমি এমন কিছু দেখলাম না কি উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে যেটার জন্য নাকি বা ওনাকে এলিভেট করা হলো, জাস্ট অজিত দোভালের সাথে একটা মিটিং করে যে হি ওয়াজ এলিভেটেড ফ্রম রোহিঙ্গা অ্যাডভাইজার টু হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা থেকে নিয়ে উনি হি ওয়াজ এলিভেটেড টু ন্যাশনাল সিকিউরিটি। দ্যাট ওয়াজ টোটালি পাজলিং টু এভরিবডি। মানে জেনারেল শহীদুল হক উনি
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা বৈঠক করেছেন এবং তারপরে উনাকে একটি মানে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো। এটি একটি মানে এটি অ্যানালজি হিসাবেও কেমন আমি ঠিক জানি না আসলে, মানে মানে আমার সাথেও অনেক বড় বড় লোকজনের দেখা হয়, মানে আমাকেও তাহলে আমি জানি না মানে এইটা এটা 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 কিন্তু কিন্তু সেটা আর্মিতে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিনা, এই প্রতিক্রিয়া সৃষ্টি করাটা আসলে যৌক্তিক কিনা, কারণ আর্মি তো আসলে সরকার প্রধানের কথা শুনে চলার কথা, ওনাদের তো যাই হোক কাম হোয়াট মে। না, আর্মি ইজ টোটালি আমি যতটুকু আমি বললাম না, বাংলাদেশ সেনাবাহিনী আমরা যদিও অনেক আগে রিটায়ার করেছি, বাট উই গো অ্যারাউন্ড এভরি ডে, উই গো টু ক্যান্টনমেন্টে যাই, কথা হয় আমাদের সাথে, যদি দেখা হয়, প্লাস আমরা যে চেইন অফ কমান্ডটা উই আন্ডারস্ট্যান্ড দ্য হাউ চেইন ওয়ার্ক। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ডক্টর ইউনূসের 100% লয়াল, এটাতে কোনো ডাউট নেই, কারণ থাকা উচিত না। হ্যাঁ, এখন আসা যাচ্ছে আপনি যেটা নাকি ডক্টর খলিল সাহেবের কথা বলছেন, খলিল সাহেবের যেটা নাকি ওখানে কিন্তু আরেকজন ভেরি হাইলি কোয়ালিফাইড, আমি বলি জেনারেল হাফিজ আছেন। জেনারেল হাফিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইউএন ফোর্স কমান্ডার টুয়াইস, দুবার, একবার না দুবার ছিলেন। আপনি বলছেন দিস ইজ এ রেয়ার একটা অনার ফর বাংলাদেশ, এন্ড হি দ্যাট জেন্টলম্যান, দ্যাট জেনারেল হাফিজ, জাস্ট হি ইজ অলসো ওয়ান অফ দ্য অ্যাডভাইজার। তো এটাই আমার কাছে, যিনি নাকি ওনার ইউএন এর সাথে একটা চলাফেরার একটা ইয়ে আছে, উনি এই ধরনের করিডোর, হাজার হাজার করিডোর উনি করেছেন ওনার সময়, আমার মনে হয় যে আমরা জনাব মেজর জেনারেল শহীদুল হককে আমরা স্পষ্ট খুব ভালো আসলে শুনতে পাচ্ছি না, এটা একটু ইয়া করা দরকার। আমি শুনতে পাচ্ছি, দর্শকদের মধ্যে অনেকে অনুযোগ করছেন যে শুনতে পাচ্ছি না, প্রডিউসার নিশ্চয়ই এটা দেখবেন। ইন দ্য মিন টাইম আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি যে আপনি বলছেন যে জনাব খলিলুর রহমানের যে ডিফেন্স মানে কি বলে ডিফেন্স অ্যাডভাইজার হতে হলো, তার মধ্যে আসলে মিলিটারি নিয়ে, ডিফেন্স নিয়ে তিনি কোনো দায়িত্ব কখনো পালন করেছেন কিনা সেটি আসলে আপনি দেখেন নাই। দ্বিতীয়, আপনি জেনারেল হাসিবের কথা বলছিলেন যে জেনারেল হাসিব দুবার আসলে ইউএন এর একটি বড় ফোর্স কমান্ড করেছেন, যেটি আসলে একটি জেনারেল হাফিজ, হ্যাঁ এখন আমি নামটি পুরো শুনতে পেলাম, যে তার ব্যাপারেও আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া যেত, অর্থাৎ এবং তিনি কারোর সাথে কনসাল্ট করছেন কিনা সেটিও এটি দেখা যাচ্ছে না। আমি একটু জনাব ব্রুস আপনার কাছে আবার ফিরবো জনাব শহীদুল হক, আমি একটু আবার জনাব আবরুসদের কাছে ফিরতে চাই। জনাব আবরুস, আপনি জেনারেল খলিলুর রহমান জনাব খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে একটু আমাদেরকে বলবেন, যে একজন ডিফেন্স সেক্রেটারি বাংলাদেশে কেন দরকার হলো, এবং যে অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে কথা বলার পরে এটা আসলে নিয়োগ হয়েছে কিনা সেই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবো। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই, যে আমরা কিন্তু এখন দেশ বিদেশের নানা রকম জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে যে শুধু খবরই তা না, আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে, কাকে আসলে সেনা প্রদান করলে ভালো হবে, নাম ধরে ধরে এগুলি বলা হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে? আপনার কাছে কি মনে হয়, মানে সার্ভিং অফিসাররা নিজে থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার, আপনি আমার নামটা একবার বলে দেন, তাহলে আমার পথে যাওয়া সুগম হয়? আচ্ছা, জেনারেল যেটা বলছিলেন, স্যার যেটা বলছিলেন, 1975 সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, তখন অনেকেই হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে 21টা অভ্যুত্থান হয়েছিল। এই অস্থিরতার কারণে, একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এমনকি 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না। আমার এটা চাই, আমার ওটা করতে হবে, একে সেনাপ্রধান করতে হবে। আপনি জেনারেল মইনুল হোসেন চৌধুরী, যিনি একজন বীর বিক্রম ছিলেন, তার আত্মজীবনী আপনি পড়েন, সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদকে সেনাপ্রধান বানানো হবে, উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন। জেনারেল জিয়াকে গিয়ে বললেন, কেন একে বানানো হলো, আমরা তো মুক্তিযোদ্ধারা এখনো আছি। তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো, তোমাদের বয়স, তোমাদের অভিজ্ঞতা অনেক কম, তোমাদের সময় আসবে, একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো, আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও। ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল। উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনাপ্রধান হওয়ার জন্য, এগুলো সবাই জানে। এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল, উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন, নিজেও নিহত হলেন। তো এই যে অস্থিরতাগুলো, তারপরে আমাদের বিমান বাহিনীতে 1977 সালে একটা কু করা হলো, আমাদের পাইলটদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন। মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউয়াসলি চলেছে। তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ, যেটা কর্নেল ডালিম এবং
এই যে যারা শেখ মুজিবকে হত্যা করেছেন তাদের যে গ্রুপটা, এখন এরকম যদি তাদের নিজেদের সমস্ত কিছু হ্যাঁ এভাবে যদি সবকিছু চলতে থাকে, এরকম জেনারেল শহীদুল হক কি জানি একটা বলতে চাইছিলেন, ওটা বলতে চাচ্ছিলেন উনি যে বিপ্লবী সৈনিক সংস্থাটা ছিল জাসদের, এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা, আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং। আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা, আপনারা তারা জেনারেল জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না, তাদের দাবি দাওয়া এটা সেটা, একে এটা বানাতে হবে, ওইখানে মীর শওকত কেন বসে আছে, ওখানে কেন নাসিম বসে আছে, একে সরাও, ওকে ওখানে দাও, এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি। তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য। আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এ ধরনের জিনিস বাইরে আসলো কেন, এটা কি মানে এটা সবাই জানলো কিভাবে? আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, যে যারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ওনারা সবকিছু জানেন যে ওনাকে সেনাপ্রধান বানানো দরকার, ওনাকে ওই জিওসি বানানো দরকার, ওই অফিসার এটা করেছে, ওখান দিয়ে এটা হয়েছে, তো ওনারা জানছেন কিভাবে? ওনারা জানেন কোথায়? ওনারা সবকিছু জানছেন, এভাবে এরকম করে তো আসলে হয় না। রুশ ভাই, আমি এই প্রশ্নটাও করছি যে এখন সার্ভিং অফিসাররাও কি ওনাদের সাথে কথা বলছেন, মানে ইনফ্লুয়েন্সারদের সাথে বা যারা জানছেন তাদের সাথে কথা বলছেন? আমরা যেটা না আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য কোনো কিছু হওয়ার জন্য কি এরকম করছেন? যারা সিনিয়র অফিসার আছেন, যারা ধরেন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার, তাদের এগুলা করে কোনো লাভ নেই এবং তারা এগুলা করবেন না। তার কারণ আমি বলি আপনাকে, আপনার কর্নেল এন্ড অ্যাবাভ র্যাঙ্ক এই পদগুলা কখনো সেনাপ্রধান নিয়োগ দেন না। এদের পদোন্নতি, এদের পদায়ন, এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কোর্ট অফ ইনকোয়ারিতে আনা, এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনূস। জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না। সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে, আমি বলবো হাইপ, গুজব, হুজুগ, জজবা, মানে যে যার মতো করে বলছে। এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না, সবার মধ্যে অস্থিরতা, যে তারা ডক্টর ইউনূসকেও সময় দিতে চায় না, এখনই এটা করতে হবে, মানে যেন ওনার কাছে আলাদিনের যে জাদুর চেরাগ আছে, ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে। জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে, যেটা স্যার বললেন, এটা একটা কমান্ড, একটা চেইন অফ কমান্ড থাকে। এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কারো ইচ্ছা অনুযায়ী তার একটা খায়েশ আছে, সেই খায়েশ যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয়, তাহলে কি হবে? বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে একটা অবস্থায় এসছে, সেটাতে ডক্টর ইউনূস ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অর্থনীতি, বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের কিন্তু ধৈর্যশীল জনাব আবু রুশ, মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্নে যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন, শুধু একটা ব্যাপারকে আপনি একটু বলবেন। অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন তিনি এখন অভিভাবকহীন, কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা। ব্যাপারটা কি আসলে ঠিক? নো, দেখেন, অভিভাবকহীন বলার বিষয় না আপনার। এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন, আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি, যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন, আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে একটা নৈরাজ্য, মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই, সবকিছু সবার দৃষ্টি না, সবকিছু মানে ডক্টর ইউনূস করবেন। অন্যান্য উপদেষ্টারা কি করছেন, আপনার প্রশাসন কি করছেন, পুলিশের লোকরা কি করছেন? আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন ঢাকার রাস্তায়? কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান, আপনি ঢাকার রাস্তায় বেরোন, সবকিছু আপনি দেখবেন চরম নৈরাজ্য। আমি আজকেও সেটার মধ্যে পড়েছি, শুক্রবারও হলো। তো এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি ওইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না, বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন, which is not sure even। এখন ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনেছে, যে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি 5ই আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে, যে উনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন
যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চাই। সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যতটুকু খোঁজখবর রাখি যে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা কথাবার্তা হয়েছিল, কারণ 5 আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনাদের কথা হয়নি। যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত, এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে। তখন কিন্তু 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তারপরে ডক্টর ইউনূস আসলেন। এই 3 দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে? আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন কি ধরনের ভয়াবহ পরিস্থিতি, এটা কল্পনা করা যায় না। ঢাকার রাজধানী শহরেই মানুষ বের হতে পারছিল না ভয়ে। তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো রাখা হয়েছে, তারপরে না ডক্টর ইউনূস আসলেন এবং উনি দায়িত্ব নিলেন, তারপরে আস্তে আস্তে উপদেষ্টারা বসলেন। আপনি যদি একটু খলিলুর রহমান প্রসঙ্গে বলেন, কারণ আমরা আপনার কাছে যে সেনাপ্রধানের কথা ধরে ধরে জানতে চাইবো। জি, আপনি যদি একটু খলিলুর রহমানের নিয়োগ, সেনাবাহিনীর সাথে আলোচনা, উনাকে রিপোর্ট করা, ওইটা নিয়ে যদি একটু বলেন। খলিল সাহেবের নিয়োগটা, জি আচ্ছা, আমি যতটুকু জানি যে খলিল সাহেবের নিয়োগটা সম্ভবত আপনার সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেউ আলাপ করেনি, এবং শুধু এটা খলিল সাহেব না, আরো অনেকের অনেক কিছু নিয়োগই হচ্ছে যেগুলো মানুষকে হতবাক করে দিচ্ছে। যেমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে হঠাৎ করে একজন এসে নাজিল হচ্ছে, অমুক এসে এইটা করছে, হঠাৎ করে আমরা দেখছি যে অমুকে অমুক জায়গায় বসে যাচ্ছে। এখন এগুলো হতে পারে, এটা ডিসিশন তাদের ব্যাপার, অন্তর্বর্তী সরকারের ব্যাপার, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের আগে ছিল না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান যে স্ট্র্যাটেজিক অবস্থানটা আমাদের মায়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগর এলাকায় যেটা চলছে এবং ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো যদি আমরা ধর্তব্যে নেই এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যদি আমরা ধর্তব্যে নেই, উগ্রবাদের উত্থানকে যদি ধর্তব্যে নেই, তাহলে এই বিষয় এনাকে নিয়োগ দেওয়ার আগে এটা হয়তো মানে সংশ্লিষ্ট জায়গার সাথে আলাপ করা উচিত ছিল। তার কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা এরা এখন যেভাবে কাজ করছে তাতে তাদের জানানো উচিত ছিল। এছাড়া আপনার রাজনৈতিক দলকেও জানানো উচিত ছিল। কিন্তু এই যে আপনি আরেকটা কথা যে বললেন যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হলেন কিনা, আমার মনে হয় না যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হয়েছেন, সেটা হয়তো ঠিক না। কিন্তু এই জিনিসটাকে করা উচিত ছিল যে আপনার 3 বাহিনী প্রধানের সাথে অন্ততপক্ষে আলাপ করা উচিত ছিল। তার কারণ এই উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা হবেন, বর্তমান প্রেক্ষিতে তাদেরকে তো 3 বাহিনী প্রধানের সাথে কাজ করতে হবে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আমরা পত্রিকায় কি করি, পত্রিকার সম্পাদক যখন একজন রিপোর্টার বা একজন কাউকে নিয়োগ দেন, একজন সাংবাদিককে নিয়োগ দেন, তার সম্পর্কে জানেন, অন্যদেরকে আপনি যেহেতু মানে সাবেক সেনা কর্মকর্তা এবং দীর্ঘদিনের সাংবাদিক, সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি কি আপনার রিপোর্টারদেরকে বা চিফ রিপোর্টারদের জিজ্ঞেস করে হেড অফ নিউজ নিয়োগ দেন বা নিউজ এডিটর নিয়োগ দেন? আপনি তো নিয়োগ দিতেই পারেন, আপনি সরকার প্রধান, আপনি তো একজন ওইটা আমি অ্যানালজি দিয়েছি। আপনি যদি একজন চিফ রিপোর্টারকে নিয়োগ দিতে চান, যেটা একটা ভাইটাল পোস্ট, তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ এডিটরের সাথে কথা বলবেন। আপনি যদি একজন সিনিয়র রিপোর্টারকে নিয়োগ দিতে চান, আপনি কিন্তু চিফ রিপোর্টারের সাথে কথা বলবেন যে এরকম 2 জন ক্যান্ডিডেট আছে, আমি এর মধ্যে তুমি কাকে ভালো মনে করো, এটা কিন্তু বলবেন। আপনি যদি না বলেন, পরবর্তীতে তো দেখা যাবে চিফ রিপোর্টারের সাথে সেই রিপোর্টারের সম্পর্কটা ভালো না। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমি দর্শকদের জন্য বলে দেই যে জেনারেল ওয়াকার এবং 3 বাহিনী প্রধান ওনারা আমার কোর্সমেট, মানে আমি একই কোর্সের, এবং জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন। আমি তাকে 1984 সাল থেকে চিনি। তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তার মেয়ের জামাই, এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক ইস্যু নিয়ে আমার কোনো আগ্রহ আছে, আর আমি নিজেও সেনাবাহিনীতে 9.5 বছর অবাঞ্ছিত ছিলাম, আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, আমিও নির্যাতিতদের একজন, আমি হজে যেতে পারিনি, আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল। এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে বলেছিল। কিন্তু আমি জেনারেল ওয়াকার বা 3 বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত তারা পরিস্থিতিটাকে যে পর্যায়ে যে অবস্থা তৈরি হয়েছিল, আমি বলবো যে এটা 1975-এর থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল। সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কোটা মোটামুটি তারা বজায় রেখেছেন। একটু ক্রেডিট আমাদের অন্ততপক্ষে তাদের দেওয়া দরকার। এবং আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ, রাজনৈতিক সমালোচনা আপনারা করুন, আপনারা কঠোরভাবে করুন,
কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে হুজুগগুলা তৈরি করেন, এতে কিন্তু সার্বিকভাবে ডক্টর ইউনূসেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজনৈতিক দল। আমার মনে হয় যে জনাব রুশ, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হকের কাছে যেতে চাই। জেনারেল শহীদুল হকের কথা একটু দর্শক আপনাদের আগেই বলে রাখি। জেনারেল শহীদুল হক যেহেতু একজন সামরিক অ্যাটাশে ছিলেন মিয়ানমারে, তিনি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার সেই বাস্তবতা সম্পর্কে একদম ফার্স্ট হ্যান্ড নলেজ এবং সেইটা তার রয়েছে, এবং তিনি আসলে মিলিটারির বিষয়গুলি নিয়ে আসলে কথা বলতে বেশি আগ্রহী। কিন্তু আপনার অনুমতি নিয়ে আমি ছোট্ট করে একটু বলতে চাই, এই জেনারেলকে মানে অবস্থার কারণেই হোক আর যাই হোক, আমাদের বর্তমান জেনারেলকে একটু বেশি পলিটিক্যাল বা পলিটিক্যাল না বলে আমি যদি বলি একটু পলিটিক্যালি কনসাস মনে হচ্ছে কিনা, নাকি এটা হইতেই হইতো? আপনি যদি এই প্রশ্ন উত্তর না দিতে চান, আমি আপনাকে অন্য জায়গায় যেতে পারি, কিন্তু বা আপনি বলতেও পারেন, আপনি যেটা আগে বলে নিয়েছিলেন। আমি এটা দিব, আমি এই প্রশ্নটা। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে প্রশ্নটা করি যে জেনারেল ওয়াকারুজ্জামান কি রাজনীতিতে বেশি ইনভলভ হচ্ছেন, বেশি রাজনৈতিক হচ্ছেন, রাজনীতি নিয়ে বেশি ইন্টারেস্ট নিচ্ছেন? হি ইজ মোর সোলজার দেন, মানে উনি কি সোলজারের চেয়ে একটু বেশি হচ্ছেন কিনা? ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথম আমি, আপনি যদি পারমিট করেন, আমি একটা ব্যাপারটা বলতে চাই। 5 অগাস্টের ব্যাপারটা যদিও রুশ বলেছে, আমি আপনাকে জাস্ট একটা সিনারিওতে বলি। 5 অগাস্টে যেটা হয়েছে, 5 অগাস্টে আপনার সিনারিওটা অনেকে কিন্তু আমরা বুঝতে পারি না। মানে প্রাইম মিনিস্টারের যে প্রোটেকশন থাকে, ডিট্যাচমেন্ট গুলি থাকে 3 স্তরের থাকে। প্রথমে থাকে এসএসএফ, এসএসএফ এর মধ্যে আবার 2টা ভাগ থাকে। একটা হলো ফিজিক্যালি প্রাইম মিনিস্টারকে বাঁচান, আরেকটা হলো আউটার। তার বাইরে থাকে হলো পিজিআর, পিজিআর এর সাথে আবার এপিসি আছে। তার উপরে বাইরে ছিল 46 ব্রিগেডের একটা ইউনিট। আপনি বলেন সেদিন যদি জেনারেল ওয়াকার যদি, আমি যে কৌশল হোক বা যাই করো, সেদিন যদি জেনারেল ওয়াকার যদি সঠিক ডিসিশনটা যদি না নিতেন, আমি আপনাকে বলে দেই, আমি আপনাকে লিখে দিতে পারি এখানে আরো কয়েক হাজার লোক মারা যেত সেদিন ওখানে। বিকজ সেখানে যে ওয়েপন্স ছিল, যা ছিল, ওটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি একই কথা বলে দিই, যেখান থেকে শেখ হাসিনা পালালেন হেলিকপ্টার থেকে, আমার 1990 সালে আমার টেন্টটা এক্স্যাক্টলি 800 থেকে 1 কিলোমিটার দূরে ওই প্যারেড স্কোয়ারের মধ্যে ছিল। আমি দেখেছি ওখানে কিভাবে কি করে, এবং তখনও দেখেছি কে হিরো কে জিরো, পরবর্তীতে তো দেখলাম। এখন আসা যাক আপনার যে প্রশ্নটা আমি নিব, আমি বলবো জেনারেল ওয়াকার ইজ দ্য পসিবলি লিস্ট পলিটিক্যাল ম্যান অ্যাজ এ পার্সন হিসাবে। আমি আবার রিপিট করি, আমার দেখা মতে হি ইজ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান। আপনাকে যদি আপনি আগের ওনাদেরকে যদি কম্পেয়ার করেন, হ্যাঁ, হি ইজ নট ইন্টারেস্টেড। সে যদি রুশ একটু আগে বলে গেল, সে যদি 3 দিন সরকার ছিল না, 5, 6, 7, 8 4 দিন, এবং সেদিনে কিন্তু যদি ওয়াকার যদি অ্যাম্বিশাস থাকতেন বা পলিটিক্যালি থাকতেন, পলিটিক্যালি অ্যাম্বিশাস থাকতেন, তাহলে হি কুড হ্যাভ টেকেন পাওয়ার। নোবডি ইজ দেয়ার, নোবডি ইজ দেয়ার টু চ্যালেঞ্জ হিম। তো ওখানে উনি করেন নাই, বাট উনি কিন্তু আমার কাছে এখনো মনে করি, আমি আবার একই কথা বলবো, আমার কাছে পসিবলি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান এই সেনা প্রধান, প্লাস ambitious, exactly, and plus he is a true soldier. এই জন্য দেখেন না, এই যে চেন অফ কমান্ড যে রাখতেন, এই যে ফ্লো অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আনসার। এই যে দরবারটা নিয়েছেন, এই যে অফিসার অ্যাড্রেস করেছেন, দিস আর ওয়ান অফ দ্য মেকানিজম ইন দ্য আর্মি চেন অফ কমান্ডে ফ্লো অফ ইনফরমেশন করার জন্য। দ্যাটস হোয়াট দ্য সোলজার ডাজ, দ্যাটস হোয়াট এ কমান্ডার ডাজ, দ্যাটস হোয়াট জেনারেল ওয়াকার ডিড। জেনারেল শহীদুল হক, আমার যে বিষয়টি আসলে জানার, যে আপনি আসলে 5 আগস্টের যে বর্ণনাটা দিলেন, সেটা আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা আমরা শুনেছি বা এটা রিয়েলিটি, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে এইদার ওয়ে উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন, নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন? সবচেয়ে কম রক্তক্ষয়, মানে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে যে তিনি অ্যালাউ করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারেন, এবং তাকে গান স্যালুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে, নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কমিয়েছেন, একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন? ইতিহাস আসলে তাকে কিভাবে মনে রাখবে? ইতিহাস মানে আমার কাছে, আমি তো আগের যত সব যে রুশ তো ইজ বেটার স্টাডি করেছে, যে বাংলাদেশের সেই স্বাধীনতার পর থেকে যে কুগুলি হয়েছে, ওখান থেকে আমি বলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য লিস্ট
মানে ব্লাড বাথ হয় নাই, সরি, সেদিন যদি না হতো, আমি আপনাকে বলে দিই, সেদিন বঙ্গভবনে যারা ছিলেন এভরি উড হ্যাভ বিন ডেড, ইনক্লুডিং শেখ হাসিনা। গণভবনে এখন বলেন, গণভবনে সেদিন যদি ওই ডিসিশনটা না হতো, এবং ওই যে ডিসিশনটা নেওয়া, এবং এটা আপনি দেখেন, এটা কিন্তু আরেকটা লিগেসি ওই দাঁড়ায় বসতো। এই যে একটা মানে উইদাউট ফায়ারিং এ মানে শট ওখানে বা ইয়ে করা, যে পাওয়ারটা চেঞ্জ হয়েছে, বাট পাওয়ার চেঞ্জ ওয়ার্ডটা আমি বলছি না, এটা অবশ্য পুরাটা হলো আমি শেখ হাসিনার দোষ দিব। আমাদের এরকম রেভলিউশন, যেমন আমি অনেককে বলি যে রেভলিউশন বাংলাদেশে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, উই হ্যাভ সিন আরো আগে 3টা দেখেছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম যেখানে নাকি লিডার হ্যাজ ফ্লেড, দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, উইথ হার ক্যাবিনেট, with her hundreds and thousands of cadres, leaving millions of supporters behind and left to the elements for being killed. এটা কিন্তু কোনো সময় হয় নাই। এর আগে কিন্তু সবসময় কি হয়েছে, there is a person যেখানে নাকি baton was passed, আচ্ছা ঠিক আছে, যেরকম 90 দশকে শাহাবুদ্দিন সাহেব নিলেন গিয়ে, তারপরে এর আগে 2006 সালে একটা ট্রানজিশন হয়েছে। This is the first time there was no transition. এই ভ্যাকুমে উইদাউট দ্য ক্যাজুয়ালিটি, এটা আপনাকে জন ওয়াকারকে আপনাকে 100% এন্ড প্লাস আমি আরো অন্য 2 জন চিফদেরকেও ইনক্লুড করব, ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট, যে উইদাউট ফায়ারিং এ শট, উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি, সেভিং পিপল। এখন এই যে পালিয়ে যাওয়াটা, তো ওটা তো শেখ হাসিনার দায়িত্ব। ওনাকে উনি সবাই ভেবেছিল উনি হয়তো কর্মীতলা গিয়ে থাকবেন বা অন্য কোনো গ্যারিসনে থাকবেন, উনি যে পালিয়ে যাবেন এটা তো কেউ জানতো না। ওকে, আমি একটু জনাব আবু রুশদ আপনার কাছে যাব। জনাব শহীদুল হক, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে এই বিষয়ে আপনি মন্তব্য করলে তো শুনতেই চাইবো, কিন্তু যেই প্রশ্নটি আপনার জন্য আমার ছিল সেটি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত এবং কর্মরত অফিসারদের সামনে এক বক্তব্যে সেনাপ্রধান একটি ফুল স্টপ শব্দ বলেছিলেন, যেটিতে আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমি বলবো যে অনেকে এটি পছন্দ করেন নাই, বা অনেকে এটি বলতে চেয়েছেন তাহলে আপনি আসলে কমিশন করলেন কেন, কমিশন যদি একটা অন্যরকম কথা বলে তাহলে আপনি কি বলবেন, আপনি বিচারের মধ্যে থেকে আপনি এগুলি কেন বললেন, ওই জায়গাটা দিয়ে যদি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ডে আসলে প্রশ্নটা যেটা, সেইটা আমি খালি শুধু প্রশ্নটাই করি। অনেকে আমাকে বলছেন যে আপনি সেনাপ্রধানকে ডাউন করতে চেষ্টা করবেন না, আমি সেনাপ্রধানকে ডাউন করতে চেষ্টা করতেছি। আবার কেউ কেউ বলতেছেন 2 জন সাবেক সেনা কর্মকর্তা কি এসেছেন এখানে শুধু সেনাপ্রধানকে প্রশংসা করতেই নাকি ডিফেন্ড করতে নাকি, এর কোনোটাই না। আমি আসলে সত্যি কথা বলতে জনাব রুশদ এবং জেনারেল শহীদুল হক এই ব্যাপারে কি বলবেন সেটা আমার জানা ছিল না, বা এখনো জানা নাই। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে সেনাপ্রধানের যে পজিশন, সেইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান যে এটা আসলে ইফ ইট ওয়াজ এ রাইট পজিশন। এবং 5 আগস্ট নিয়ে আমি এই প্রশ্নটা আবারও করতে চাই, উনি কি এই ক্ষেত্রে ইতিহাস তাকে কীভাবে মনে রাখবে, আসলে তিনি কি একজন স্বৈরশাসককে পালিয়ে যেতে সাহায্য করলেন ফর এ বেটার ডে, নাকি উনি কিছু মৃত্যু ঠেকালেন এবং নিশ্চিত করলেন তিনি যাতে আর দেশে না থাকতে পারেন? আপনার প্রশ্নটা যে কয়েকজন যে বলছেন যে আমরা কি মানে সেনাপ্রধানকে বাঁচানো মানে প্রশংসা করার জন্য ডিফেন্ড করার জন্য এসেছি কিনা, আমরা কাউকে ডিফেন্ড করার ব্যাপার না। আমি পাল্টা প্রশ্ন করতে চাই যে আপনারা কি জানতে চান, আপনারা কি মানে হুজুগকে পছন্দ করেন? তাহলে আমি হুজুগের কথা বলতে পারি। আমি এখানে তো কোনো ইউটিউবে নিজের চ্যানেলে কথা বলছি না, আমি একটা স্বীকৃত গণমাধ্যমে কথা বলছি এবং আমি ওভাবেই কথা বলবো। আমি আপনাকে উত্তেজিত করার জন্য কোনো কথা বলবো না, আমি আপনাকে একটা এনার্কি তৈরি করার জন্য কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ যাতে ভালো থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো অশান্তি না থাকে, ডক্টর ইউনূসের মধ্যে যেন উনি ভালোভাবে স্মুথলি দেশটা চালাতে পারেন, একটা ভালো পরিস্থিতি বিরাজ করে, আমি সেটা চাইবো। নাকি আপনাদেরকে আমি সবসময় হুজুগের মধ্যে মাতিয়ে রাখবো আর আপনারা দৌড়াতে থাকবেন, ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন, আমাদের কিছু হবে না। তখন এটা আপনাদের ডিসিশনের ব্যাপার যে আপনারা কি শুনতে চান, কিন্তু আমি কিন্তু কোনো হুজুগের কথা বলবো না যে ও এটা বলেছে, ওখান থেকে এটা হয়েছে, উনি এটা করেছেন, আমি জানতে পেরেছি ট্যাঙ্ক নেমে গেছে পানিতে, সাবমেরিন উঠছে আকাশে, এ ধরনের কথা যদি আপনারা জানতে চান, হ্যাঁ ওটার জন্য ইউটিউব আছে, ওটার জন্য ধরেন পার্সোনাল চ্যানেল আছে, সেখানে আপনারা যান। কিন্তু একটা স্বীকৃত গণমাধ্যমে এগুলি বলা যায় না। আমরা কাউকে ডিফেন্ড করার জন্য না, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যেই সমস্ত জিনিস বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষতি করবে না,
আমাদের ডক্টর ইউনূসের যিনি দেশ চালাচ্ছেন তার ক্ষতি করবে না, এবং সার্বিকভাবে বাংলাদেশটার ক্ষতি করবে না। এখানে শুধু আপনাদের মতামত থাকতে পারে, কেউ বিএনপি কে পছন্দ করবেন না, কেউ জামাত ইসলামীকে পছন্দ করবেন না, কেউ আপনার এনসিপি কে পছন্দ করবেন না, এরকম তর্কাতর্কি সমস্ত কিছু সবসময় চলবে। এটার জন্যই তো আসলে 5 আগস্ট হয়েছে। এই যে আপনারা প্রশ্ন করছেন যে আমাদেরকে নিয়ে, এটা আমরা স্বাগত জানাই যে আপনারা সমালোচনা করছেন, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, আমি একটু এটা বলছি এ কারণে যে সোশ্যাল মিডিয়াতে অস্থিরতা, আপনারা গালাগালি করছেন, আপনারা যা তা বলছেন একটা মানুষকে, যে একজন একটা বিষয়ে জানেন তাকেও আপনারা অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন। এই যে কতগুলো দলকে দেখা যায় তাদের সমর্থকরা একজন আরেকজনকে মানে যা তা বলছেন। এই যে এনসিপি যে ছোট ছোট বাচ্চাগুলা যারা বুলেটের সামনে নিজের জীবন বিসর্জন দিয়েছে, আপনারা কি জানেন যে বুলেটের সামনে দাঁড়ানো কি জিনিস? এখন না বসে বসে সুন্দর করে, বিদেশে বসে বসে সুন্দর করে কথা বলা যায়। বুলেটের সামনে আমরা দুজনেই সেনা অফিসার ছিলাম। বুলেটের যেদিন প্রথম শব্দ শুনি মনে হয়েছিল যে উঠে দৌড় দেই। এখন বুলেটের সামনে আমার স্যার তো হিল ট্রাক্সে যুদ্ধ করেছেন, একটু জিজ্ঞাসা করেন যে যুদ্ধ কাকে বলে। সেইখানে এই বাচ্চা ছেলেগুলা, আমরা এই যে যারা তরুণ যুবকরা, এমনকি মেয়েরা ছিল, তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে। ঢাকায় আমার বাসার উপর দিয়ে র্যাবের হেলিকপ্টার উড়ে যেত আর গুলি করতো, আমি শুনেছি। স্টান গ্রেনেড মারতো, আমি শুনেছি। এই বাচ্চাগুলাকে এই 5ই আগস্টের পর তারা যে ট্রমাটা দেখেছে, নিজের সামনে তারা মরে যেতে দেখেছে মানুষকে, ছোট ছোট বাচ্চা, আপনি শিশু 182 জনের মতো নিহত হয়েছে। তাদের কষ্টটা কি আপনারা বোঝেন? এই লোকগুলা বোঝে যারা হুজুগ ছড়ায় এই বাচ্চাগুলোকে এমনি তো ট্রমার মধ্যে আছে, পাগল বানিয়ে দিচ্ছে। এরা তো আসলে এখন তাদেরকে আমাদের উচিত ছিল একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে রাখা, একটা স্ট্যাটাস কো বজায় রাখা, যাতে তারা তাদের চিকিৎসাগুলা পায়, তারা আবার একটা ভালো জীবনে ফেরত যেতে পারে এবং একটা সুন্দর একটা পরিবেশ পায়। কিন্তু আমরা তো তারা রাখি নাই, এমনকি উপদেষ্টারাও তা রাখেন নাই। এক একজন উপদেষ্টা এক এক রকম কাজ করছেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই বলেন, তিনিও তো সেনা অফিসার, লেফটেন্যান্ট জেনারেল। আমি তার সমালোচনা করছি, এখন কি বলবেন? তিনি আমার অনেক সিনিয়র, এই স্যারেরও সিনিয়র। ফার্স্ট শর্ট কোর্সের উনি, আমি 13 লং কোর্সের। উনি তো একজন অথর্ব। উনি ঢাকা শহর, চিটাগাং শহর, কোনো শহরে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই, আইন শৃঙ্খলার কোনো বিষয় নাই, কোনো কিছু দিয়ে পারছেন না। এটাকে কি বলবেন আপনি? তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন প্রথমে ছিলেন, উনি কি কথা বলেছিলেন সেটাও আমরা সমালোচনা করেছি। শুধু এক পাশে কথা বলবেন না। আপনারা কি আমরা দুজন সেনাবাহিনীর মধ্যে গন্ডগোল লাগানোর জন্য কথা বলবো? আমার মনে হয় যে আপনি অতি কেন, তার কারণ আমরা একটু মুভ অন করি, কারণ মানুষ তার দর্শকদের কথা বলেছেন, মানে আপনি অতি চমৎকার জবাব দিচ্ছেন। আপনি যদি একটু বিডিআরে আসেন, যে বিডিআর হত্যা, আমি জানি, আমি গণতন্ত্রকে পছন্দ করি, আমি সবসময় বিরোধী মতকে পছন্দ করি। আমাকে কেউ গালি দিলেও আমি তাকে গালি দেই না। আমি চাই যে 5 আগস্টে বাচ্চাগুলো যে জীবন দিয়ে আমাদেরকে একটা জিনিস দিয়ে গেছে, সেটা হচ্ছে সমালোচনার অধিকার, মুক্তভাবে মত প্রকাশের অধিকার। আমরা সেটাকে চর্চা করব, কিন্তু আমরা আমাদের দেশের ক্ষতি করে না। আমরা ডক্টর যদি ইউনূসেরও সমালোচনা করতে হয়, আমরা ভদ্র ভাষায় করব। আমরা যদি একজনের সমালোচনা করি, তাকে সমালোচনা করব, কিন্তু তার মানে এই না যে আমরা এক জায়গায় গন্ডগোল সৃষ্টি করব, আমরা একজনের কান। দর্শকরা খুব অধীর আগ্রহে, মানে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে তার ফুল স্টপ, এবং প্লাস একটু ছোট করে যদি বলেন যে বিডিআর হত্যাকাণ্ডের দায় কার, এটাও যদি একটু বলতেন। আচ্ছা, না, বিডিআর হত্যাকাণ্ডের দায় একটা কমিশন গঠন করা দেওয়া হয়েছে এবং জেনারেল ফজলুর রহমান স্যারকে ওটার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার সাইদুর রহমান আছেন, আরো অনেকে আছেন, তারা সকলেই অত্যন্ত যোগ্য অফিসার, এবং জেনারেল ফজলুর রহমান বিডিআর এর ডিজি ছিলেন। ওনারা এটা খুঁজে বের করবেন, এবং স্যাররা এটাকে নিয়ে রাত দিন কাজ করছেন। আপনারা জানেন না, তারা রাত দিন কাজ করছেন, বহু ডকুমেন্ট সংগ্রহ করছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, এমনকি আমার কাছেও তারা কিছু জানতে চেয়েছিলেন, আমি যা জানি সেগুলো বলে আপনাকে দেখতে হবে, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন এখানে কে এটা করেছে, ধরেন আমি একটা কথা বললাম, কিন্তু জেনারেল ফজলুর রহমান এখন কমিশনের প্রধান হিসেবে কিন্তু এটা একদম টু দি পয়েন্ট এখন বলতে পারবেন না, তার কারণ উনি এখন একটা পদে বসে আছেন, সেটা বুঝতে হবে। আচ্ছা, এখন আসেন আপনার আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার ওই যে রাওয়ার অনুষ্ঠানটাতে যে কথা বলেছিলেন, তখন আমি দেশে ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি এটা দেখেছি পরে, এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, এটা আমি অস্বীকার করব না। আমি জানি না যে জেনারেল ওয়াকার এটা কি মানে টু দি পয়েন্ট কোনটাকে মিন করে এটা বলেছিলেন, তবে আমার যেটা মনে হয় যে আমাদের কিছু অবসরপ্রাপ্ত অফিসার এবং কিছু লোকজন আপনার এত বেশি মাত্রায় আবেগ, মানে আপনার হুজুগ ছড়াচ্ছিলেন এবং গুজব ছড়াচ্ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে,
যে এই বিষয়টাকে হয়তো তিনি বন্ধ করার কথাটা তিনি মিন করেছেন। কারণ হচ্ছে যে যখন বিডিআর হত্যার তদন্তের জন্য কমিশন গঠনের কথাটা আসে, পরে যা আমি শুনেছি, তখন উনি জেনারেল ওয়াকার সিনিয়র রিটায়ার্ড অফিসারদের কাছে কিন্তু মতামত জানতে চেয়েছিলেন যে কাকে আমরা এটার দায়িত্ব দিতে পারি, আপনারাই বলেন। তখন কিন্তু আমাদের অনেক অফিসার আলাপ আলোচনা করে জেনারেল ফজলুর রহমানের নামটাই এখানে সুপারিশ করেন, এবং সেভাবেই সেনা প্রধান এই জিনিসটাকে আপনার থ্রু করেন, এবং সেভাবেই এটা গঠিত হয়। এবং আশা করা গিয়েছিল যে ওনারা জেনারেল ফজলুর রহমান যেহেতু দায়িত্ব নিয়েছেন, উনি এটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু সেখানে হয়তো, যেটা আমি শুনেছি, আমি যেহেতু দেশে ছিলাম না, আমি বলছি যে আমি শুনেছি যে আমাদের বেশ কিছু মানে লোকজন তারা অস্থিরতা হয়ে গেছিল। এখন আপনি যদি এত বড় একটা ঘটনার বিচার করতে চান, এবং এটা অনেক আগের ঘটনা, তাহলে জেনারেল ফজলুর রহমানকে সময় দিতে হবে, তার কমিশনকে সময় দিতে হবে। কিন্তু অনেকেই যদি বলেন যে না, এখন এটা করতে হবে, আমি এটা দেখেছি, আপনি এটা দেখেছেন, ভালো কথা, আপনি জেনারেল ফজলুর রহমানের কমিশনে গিয়ে সেটা বলে আসেন, আপনার তথ্য প্রমাণ দেন যে কোথায় কি হয়েছে সেটা জানান। আপনি যদি বাইরে এই কথাগুলো বলেন, ধরেন আপনি বিভিন্ন চ্যানেলে বলছেন, ইউটিউবে বলছেন, আপনি নিজে আপনার বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এমনকি আমাদের প্রেস ক্লাবে গিয়ে আপনি আপনার প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরকে এটা বলছেন, পরের দিন এটা বড় করে আসছে, এটাতে হয় কি বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছিল। আমি কি আশা করতে পারি যে আমাদের যারা দর্শক আছেন বা আমাদের দেশের মানুষ, আমি মনে হয় যে এখন যে কমিশনটা গঠন হয়েছে সেই কমিশনটা সুষ্ঠুভাবেই কাজ করছেন, এবং তারা যথেষ্ট সুষ্ঠুভাবে কাজ করছেন, প্রচুর এভিডেন্স তারা জড়ো করছেন। তারা যারা ভিকটিম ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্ত্রীদেরকে, সন্তানদের কাছ থেকে জিজ্ঞাসা করছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, যারা ওখানে অন্যান্য যা দায়িত্বে ছিলেন তাদেরকে তলব করছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এখন এরপরে যদি আর কিছু না হয়, আমরা যদি সবাই অস্থির হয়ে যাই, তাহলে হবে না। আমার মনে হচ্ছে যে জেনারেল ওয়াকার তখন হয়তো এ সমস্ত দেখে যে এইভাবে যদি সবাই চতুর্দিকে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে তো সবকিছু বাধাগ্রস্ত হবে। এখন এটাকে আবার অনেকে আবার মিন করেছে কি, যে উনি হয়তো বলেছেন যে না, এই বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর কেউ জড়িত ছিল না, এটা উনি ধামাচাপা দিতে চাচ্ছেন। আসলে ব্যাপারটা সেরকম না। সেনাবাহিনীর অফিসাররা ওখানে তো সরাসরি সেনাবাহিনীর থেকে গিয়ে ওখানে কেউ কিছু করেনি। যারা বিডিআর এ ছিল, সেনাবাহিনীর থেকে ডেপুটেশনে সবসময় বিডিআর এ আমাদের সেনাবাহিনীর অফিসাররাই, সেনাবাহিনীর অফিসাররা ওইখানে গিয়ে তো কেউ কিছু করেনি, করেছে তো বিডিআর এর সৈনিকরা। এবং এখানে তো আমাদের আপনি কিছু অফিসারের নাম এসছে যে তারা এখানে নীরব ভূমিকা পালন করেছেন বা তাদেরকে নিয়ে সন্দেহ আছে বা এ ধরনের আছে। যেটা হওয়া উচিত যে এখন জেনারেল ফজলুর রহমান এটা বের করবেন যে সেই অফিসার আসলেই দোষী কি নির্দোষী, এবং সেটা তথ্য প্রমাণের ভিত্তিতে। জনাব রুশদ, আপনাকে ধন্যবাদ। আমি এখন যে প্রসঙ্গটা নিয়ে জনাব শহীদুল হক আপনার কাছে আসতে চাই, সেটিও আসলে সেনাবাহিনী সংক্রান্ত। আপনি জানেন বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে বেশ কিছু সেনা কর্মকর্তা এবং কর্মচারী, আমি যদি এভাবেও বলি যে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা তারা বলছেন বেআইনিভাবে। তারা এটা একটা তালিকা করেছেন, এটা একটা জমা দিয়েছেন, এবং তারা ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। এবং সেই ক্ষোভ বিক্ষোভ জানানোর এক পর্যায়ে আমরা দেখেছি যে প্রেস ক্লাবে গিয়ে সার্ভিং সেনা অফিসারদেরকে গিয়ে তাদের সাথে কথা বলতে হয়েছে, নেগোসিয়েশন করতে হয়েছে, এবং তাদেরকে কাউকে মানে আইনের আওতায় আনার ব্যাপারেও আসলে চিন্তা ভাবনা করেছে সেনাবাহিনী। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? এবং তারাও বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা তাদের উপস্থিতি দেখেছি। আপনি এটাকে কিভাবে দেখেন বা দেখছি? জি, ধন্যবাদ। এটা একটু ট্রিকি কোশ্চেন আমার জন্য, বিকজ আমি ভিতরের কথা কিভাবে বলবো বাইরে, এটা একটু ওই ডিলেমাতে আর কি। আমি প্রথমে আমি বলে দিই, যখন আগে প্রথম এই 400 এবং কয়েকজন যারা চিফ অ্যাডভাইজারের বাসভবন যখন ঘেরাও করতে গেলেন, তারপর ওনারা একটা লিস্ট দিয়েছিলেন। এই লিস্টটা কিন্তু বাই চেইন অফ কমান্ডে কিন্তু এসে আর্মি হেডকোয়ার্টারে। আর্মি হেডকোয়ার্টারে নিয়ম হলো যখন বোর্ড হয়, এবং বোর্ড হয়ে তারপর ওনারা দেখেন কোন কোন চার্জশিটে ওরা হয়েছে। অন্যায় ভাবে যেনারা বলছেন, আমি আপনাকে জাস্ট এমনি জাস্ট একটু আপনার মানে আমি একটু বলেছি, এখানে কয়েকজনকে আমি চিনি, আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি দে ওয়ার নট থ্রোন আউট উইদাউট রিজন। চার্জশিট আছে এবং এটা করছে। কয়েকদিন আগেও সেনা প্রধান বলেছেন বলেছেন একটু ধৈর্য ধরতে। ব্যাপারটা কি, যারা আপনি জানেন তো আমাদের বাংলাদেশ আর্মি অ্যাক্ট কিন্তু আলাদা ভাবে হয়, এবং এখানে কতগুলি 55 এর চেয়ে বেশি হলো অ্যাক্ট আছে, এবং এগুলি পানিশমেন্ট গুলি এগুলির আন্ডারে হয়। এবং কিছু পানিশমেন্ট যেগুলো নাকি চিফ অফ আর্মি স্টাফ সাধারণত মাফ করতে পারেন, মাফ করা
মানে না কি ওকে আবার আর্মিতে নিয়ে আসা। মাফ করা মানে উনি ইফ হি ডিসমিসড ওকে রিটায়ারমেন্ট দিতে পারে, উইথ বেনিফিট দিতে পারে, এগুলি সাধারণত চিফরা করে। বাট এটাকে আপনাকে করতে পারেন, ওই যে অ্যাপ্লাই করতে হবে, যে ল আছে এরা জানে, এই যে যারা নাকি সৈনিক বা অফিসার যারা করেছে সবাই কিন্তু এই জিনিসগুলি জানে। এখন যেটা নাকি হচ্ছে ওখানে প্রেস ক্লাবে গিয়ে বলছে যে কোন অফিসার বলেছিল ওর মেয়েকে বিয়ে করার জন্য, সে বিয়ে করে নেই বলে ওকে বের করে দিয়েছে চাকরিতে। দিস আর অল ভুয়া। আপনি খুঁজে দেখেন, মানে আমাকে অনেক সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার নামটা কি, মানে কোন অফিসার কোন ইউনিটের, তাহলে আপনি কিন্তু বুঝাই যেত। ওগুলি কিন্তু এরা কোনোদিন বলবে না। এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মিতে কিন্তু ভেরি গুড সিস্টেম আছে, সিস্টেমাইজ করা আছে, কোন সময় অ্যাপ্লাই করতে হবে, কার কাছে করতে হবে, অফিসাররা কোথায় করবে, দেন মাসি পেটিশন করে ওখানে কিন্তু আছে। এমনও কেস আছে বাংলাদেশে, উদাহরণ মানে ওনারা ডেয়ারিং মুক্তিযোদ্ধা এবং খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা, বাট ওনারা যখন কোন এক সময় ছিলেন, ওনারা যে ইয়েটা করেছিলেন, অপরাধটা করেছিলেন, ওইটা যে ধারাতে ছিল, ইটস এ ভেরি ডেঞ্জারাস ধারা। ওইটা কিন্তু বাংলাদেশ সেনা প্রধান কোনোদিন করতে পারেন নাই, মানে মকুফ করতে পারেন নাই, বা ওনার ওইটাকে রিটায়ারমেন্টকে ডিস্ট্রিক্টকে করতে পারেন নাই। তো এখানে কিন্তু সেনা প্রধান কয়েকদিন আগে দেখলাম উনি বলছে একটু ধৈর্য ধরেন, আমরা দে আর ওয়ার্কিং অন ইট। বাট এরা কিন্তু এরা দে আর দ্য অ্যানার্কিস্ট, আর কি যে প্রেস ক্লাবে ঘেরাও, দে আর আই কল দেম অ্যানার্কিস্ট। আমার মনে হয় যে এখানে একটা তথ্য আছে, আমি হয়তো দিতে পারি যদি অনুমতি দেন। জি জি প্লিজ। সেটা হচ্ছে যে যেসব অফিসাররা আপনার বলেছিল যে আওয়ামী লীগ আমলে তারা রাজনৈতিক কারণে চাকরি হারিয়েছেন বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যে বিষয়গুলো, যে চাকরি মানে রিইনস্টেট করা বা পেনশন দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, এই বিষয়গুলো যখন আসে তখন সেনাবাহিনী বোর্ড একটা গঠন করে এই যে তাদের সবার ইন্টারভিউ নেওয়া হয়, যাচাই বাছাই করা হয়। এগুলো শেষ হয়েছে, আমি যতদূর জানি রোজার মধ্যে শেষ হয়েছে, তারপরে এগুলা তার আগে শেষ হয়েছে, এবং এগুলা সরকারের সংশ্লিষ্ট জায়গায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং ডক্টর ইউনূস সম্ভবত এগুলো সাইন করে পাঠিয়ে দিয়েছেন। যে এই কয়জনটা ঠিক পাওয়া গেছে, যাদেরটা ঠিক পাওয়া যায়নি, যে যারা শৃঙ্খলাজনিত কারণে, চুরি করার কারণে বা নারী ঘটিত কারণে চাকরি হারিয়েছেন, তারাও যদি এখানে সুযোগ বুঝে নিজেদেরকে নির্যাতিত বলে আপনার দাবি করে যে আওয়ামী লীগ আমলে শুধু চাকরি হারিয়েছে বলে, তো এরকম ঘটনাগুলোকে বাদ দিয়ে এই তালিকাটা পাঠানো হয়েছে। সেটা এক মিনিট, তা নাহলে এটা মানুষ বুঝবে না যে সেটা অলরেডি কিন্তু আপনার অর্থ মন্ত্রণালয়ে আছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যে টাকাটা দরকার 180 কোটি কি 240 কোটি টাকা, এটা এখনো বরাদ্দ দেয়নি। এ কারণে এই জিনিসগুলো দেরি হচ্ছে। কিন্তু এই সুযোগটা নিয়ে এই যে অ্যানার্কিস্টরা, এই যে যারা গুজব ছড়ায়, এবং আমাদের প্রচুর লোকজন গুজব খুব পছন্দ করে, তার কারণ তারা মনে করে কিছু আমাদের। রুশ ভাই, আমি স্পেসিফিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই পর্যন্ত 13-14 জন সেনাপ্রধান দেখেছি, এক্সাক্ট নাম্বার আমার মনে নাই। সেই 13-14 জন সেনাপ্রধানের মধ্যে একজন সেনাপ্রধান, অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে আমার খুবই বিশিষ্ট মনে হচ্ছে গত বছর খানেক ধরে। তার নাম হচ্ছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত লিখছেন যে তিনি কিভাবে বিপ্লবের সাথে ছিলেন, তিনি কিভাবে অভ্যুত্থানের সঙ্গে ছিলেন, তিনি কিভাবে কোনটাকে নেতৃত্ব দিয়েছেন, এবং তাকে কেন্দ্র করেও এক ধরনের আলাপ হচ্ছে। আমরা খুব সংক্ষেপে, আমরা একদম শেষ পর্যায়ে আছে, আরো 2-1টা বিষয় আমাদের আলোচনা করার আছে। আপনি তার সম্পর্কে যদি একটু বলতেন যে এই যে মানে এটাকে আমি কি বলবো, সৈনিকের যে বিপ্লবী অবস্থান, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? জেনারেল ইকবাল করিম ভূঁইয়া একজন সেনাপ্রধান ছিলেন, তিনি 4 স্টার জেনারেল। আসলে আমি তার অনেক জুনিয়র, তার ব্যাপারে আমি কি কথা বলবো এখন, যদি আমি মানে আমার তার সম্পর্কে কথা বলা, সৈনিকোত্তর তার জীবন সম্পর্কে একটু বলেন। সৈনিকোত্তর জীবন সম্পর্কে বলাটাও অনেক বিব্রত। যেমন আপনি এরশাদ সাহেবকে নিয়ে অনেক কথা বলেছেন, এরশাদ সাহেব জেনারেল ছিলেন। এরশাদ সাহেব রাজনীতি করতেন, এই জন্য বলেছি। আমি জেনারেল মোস্তাফিজকে নিয়ে অনেক রিপোর্ট করেছি, তার কারণে উনি রাজনীতি করতেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এখনো রাজনীতি করেন না। কিন্তু আমি স্যারের একটা কথা বলবো, আমি তার সময় পার্সোনা নন গ্রাটা হয়েছি, অবাঞ্ছিত হয়েছি। হ্যাঁ, এটা কেন হয়েছে আমি জানি না। আমার সেই জিনিসটা আমি
স্যারের কাছ থেকে কোনোদিন ক্লিয়ার হতে পারিনি। আর উনি যে এই বিপ্লবের সময় বিভিন্ন বিষয়ে নিজেকে জড়িত করেছেন, আমি দেশকে স্বাগত জানাই, তার কারণে একজন সেনাপ্রধান হয়ে, সাবেক সেনাপ্রধান হয়ে এখানে মানে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করেছেন। তবে তার আগের কিছু ভূমিকা, উনি যখন সেনাপ্রধান ছিলেন সেই ভূমিকাগুলো নিয়ে জনগণের মনে এখনো প্রশ্ন আছে, বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে এবং এগুলো বিভিন্ন জায়গায় আলোচিত হয় যে উনি কি 15 সালে যে অবস্থান নিয়েছিলেন বা 14 সালের জানুয়ারির যে নির্বাচনে যে ভূমিকা ছিল সেই ভূমিকাগুলো কি বিতর্কিত বলে মনে হয়। এ ধরনের কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু সার্বিকভাবে বলা চলে যে উনি এই আন্দোলনের সময় একটি পজিটিভ ভূমিকা পালন করেছেন। জনাব রুশদ, আপনাকে ধন্যবাদ। আমি জেনারেল শহীদুল হক, আপনি কি একটু মন্তব্য করবেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার অবসর উত্তর জীবন সম্পর্কে এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি যেসব বিষয়গুলি আলোচনার সামনে আনছেন, সেটা সেনাবাহিনীর ভেতরের জিনিসগুলি বাইরে আসা, বা তিনি যেহেতু সেনাপ্রধান ছিলেন তার অনেক কিছু জানাও থাকে, জানা আছেও? আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে খুব কম আর কি চাই, বাট আমি ওনার পোস্টগুলি বা পড়ি, স্পেশালি উনি কয়েকদিন আগে ওনার অটোবায়োগ্রাফি যেগুলি উনি লিখছিলেন, বেশ ভালো, ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক কিছু জানতাম না, উনি ওগুলি ক্লিয়ারিফাই করেছেন। হ্যাঁ, এখন রিটায়ারমেন্টের পরে ওনাকে দেখেছি, বা স্পেশালি 5 অগাস্টের আগের থেকে উনি বেশ অ্যাক্টিভ ছিলেন। উনি স্পেশালি ক্যাজুয়ালিটি কমানো, তারপরে এই যে ফায়ারিং এর ব্যাপারে এগুলি নিয়ে একটু দেখলাম বেশ সোচ্চার ছিলেন। হ্যাঁ, বাট এমনি কিন্তু উনি বাইরে যে কয়েকদিন আগে দেখা হলো, বেশ রিল্যাক্স মানুষ, আসে এদিক ওদিক যান, বিভিন্ন আমার বক্তব্য পরিষ্কার। আমি শেষ প্রসঙ্গে আসি। জনাব শহীদুল হক, আপনার থেকে এক লাইন শুনবো এবং শেষে এসে আবার জনাব রুশদের কাছ থেকে এটা নিয়ে 2-3 লাইন শুনতে চাই। সেটা হচ্ছে যে একটা বড় অভিযোগ বর্তমান সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে, যে তিনি প্রথম অবস্থায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘর পরিদর্শন করতে দেন নাই এবং আয়নাঘরকে উনি রিবিল্ড করেছেন। এবং আয়নাঘর আপনি তো জানেন যেখানে বেআইনিভাবে লোকজনকে আটকে রাখা হতো, গুম অবস্থায় রাখা হতো, কোনো আইনি সুবিধা তাদেরকে দেওয়া হতো না, সেরকম ঘরকে আয়নাঘর বলা হচ্ছে। তো সেরকম একটি ঘর পরিদর্শন করার ব্যাপারে তিনি ডক্টর ইউনূসকে বাধা দিয়েছিলেন এবং আয়নাঘরগুলিকে তিনি রিপেয়ার করেছিলেন, ম্যানিপুলেট করেছেন, ম্যানুভার করেছেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব শহীদুল হক, এবং এটি আমার শেষ প্রশ্ন। জনাব রুশদের কাছ থেকে উত্তর নিয়ে আমরা আজকে শেষ করব। জি জনাব শহীদুল হক। জি, আমি শেষ বক্তব্য হলো আয়নাঘরের ব্যাপারটা বলি। আমি এই ডিজিএফআইটা অ্যাকচুয়ালি কার আন্ডারে, এটা হলো সবচেয়ে বড়। আমি মানে অনেক বড় বড় সাংবাদিক, অনেক বাইরে যারা, সবাইকে, এটা খুবই ইন্টারেস্টিং। ডিজিএফআই যে মিলিটারি আন্ডারে না বা মিলিটারি চিফের আন্ডারে না, এইটা অনেকেই জানেন না। এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু নো ওয়ে রিলেটেড। হ্যাঁ, শুধু মিলিটারি, ইভেন র্যাব ইজ অলসো সেম থিং। র্যাব হলো মিনিস্ট্রি অফ হোম এর আন্ডারে, ইটস নট রিলেটেড টু দ্য আর্মি। এখন যে ভাঙা, বিকজ আমি আপনাকে বলি ব্যাপারটা কি হয়েছে, মানে তাহলে আমাকে একটু, আপনি যদি একটু অনুমতি দেন, আমি একটু 2টা লাইন এক্সট্রা বলবো। এখানে হলো কি, এই যে আমাদের 5 অগাস্টের পরে পসিবলি ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং যে এটা কাজ হয়েছে, যে কিছু কিছু ইনস্টিটিউশনস গুলিকে এই যে সোশ্যাল মিডিয়া এবং এই যে এদের মাধ্যমে মানে টোটালি ধ্বংস করে দিয়েছে। এখন ধ্বংসটা কি, এই যে আপনার একটু আগে একটা ডিসকাশন ছিল, এই যে যেমন একজন উপদেষ্টা হলেন, উনি কিভাবে হলেন? আগে একটা নিয়ম ছিল, এই নিয়মটা কিন্তু পুরো পৃথিবীতে হয়, শুধু বাংলাদেশে না। যেনারা নাকি অ্যাপয়েন্টেড হতে চান, মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার বা সিকিউরিটি ক্লিয়ার, ওদের কিন্তু ফাইল আগে বিভিন্ন এজেন্সির কাছে যেত, ওরা ক্লিয়ারেন্স দিলে তারপরে অ্যাপয়েন্টমেন্ট হতো। এই 5 অগাস্টের পরে কি হয়েছে, যে এই ইনস্টিটিউশন যারা এগুলি করতো, দোজ আর টোটালি ডিস্ট্রয়েড। হ্যাঁ, এখন এই যে ডক্টর ইউনূসকে যে ওয়াকার যে যেতে দেন নাই, আমার কাছে এটা বিশ্বাস, বিকজ ওয়াকারের আন্ডারে তো ছিল না ওইটা। এবং ইনফ্যাক্ট সত্যি বলতে কি, ওই ডিজিএফআই কিন্তু ডক্টর ইউনূসের আন্ডারেই ছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা ডিজিএফআই এর কথা শুনি যে ডিজিএফআই কিন্তু আসলে সেনাপ্রধানের আন্ডারে কখনোই থাকেন না, বরং একটি ব্যালেন্স রাখার জন্য ডিজিএফআই কে রাখাই হয় অনেক ক্ষেত্রে সেনাপ্রধানের অনেক কার্যক্রম দেখার জন্য, এবং তিনি সরকার প্রধান নিয়ে আসলে ডিজিএফআই একমাত্র রিপোর্ট করে থাকেন এবং তিনি স্বাধীনভাবে এটি করেন। জনাব আবু রুশদ, আপনি যদি এই প্রশ্নে আপনার শেষ বলি, মানে আপনি গত 15 বছরে না, মানে অনেক সবসময় একই, বাংলাদেশে the only person who can see, who can visit prime minister, মানে যারা নাকি ডিফেন্স মিনিস্টার থাকে, any time, every time, anywhere, he is the only guy who can do it.
তো আপনি বুঝতে পেরেছেন হি ইজ হাউ পাওয়ারফুল দিস ডিজিএফআই ডেটা। রাইট রাইট, অ্যাবসলিউটলি ক্লিয়ার। জনাব রুশদ, আপনি যদি একটু মন্তব্য করতেন যে আসলে আয়নাঘর দেখা না দেখা, সেটাকে আড়াল করা, সেটাকে ভাগাভাগি করা, এবং আমার মনে হয় এসছে কার কাছ থেকে, কোন সোর্সের কাছ থেকে, সেটা আগে আমাকে বলেন। ডক্টর ইউনূসের থেকে ক্ষমতাশালী, তার থেকে বড় বাংলাদেশে এখন কেউ আছে? উনি শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মানুষ। ওনার সামনে কথা বলার মতো বা ওনার কিছু করার মতো কেউ আছে? এই যে স্যার যেটা বললেন, এটা আমি বলতে মানে আমার মুখে এসে গিয়েছিল যে এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এই যে ধরেন সবাই বলছে যে এই যে যারা ক্ষতিগ্রস্ত অফিসারদেরকে কেন পুনর্বাসন করা হচ্ছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না, এটা কি এখন আপনি দোষ দিবেন, আপনি দৌড়াবেন এটার পিছনে? আয়নাঘরের বিষয়টা অনেক আগেই সেটেল করা দরকার ছিল, এবং এটা ডিজিএফআই যখন এসছিল, মানে যখন এই ঘটনা ঘটেছে 5ই আগস্টের পরে, তার পরপরই এখানে আসলে জিনিসটা দেখা উচিত ছিল। তো উনি যদি ডক্টর ইউনূস না যেতেন, অন্তত পক্ষে উপদেষ্টা কেউ যেতে পারতেন, 3-4 জন উপদেষ্টা যেতে পারতেন। গেলে কে মানা করতো? আর্মি ওখানে মানা করতো? ওটা তো আর্মির আন্ডারে না। কে মানা করতো? এই ক্ষমতা কার ছিল আমাকে বলেন। এমনকি যদি ছাত্র যে যারা সমন্বয়ক ছিল তারা যদি যেত, কারো বাপের বুকের পাটা ছিল যে তারা মানা করতো, তারা শেখ মুজিবের বাড়ি নাই করে দিয়েছে, সেখানে আয়নাঘরে যাওয়া তাদের জন্য কোনো দুঃসাধ্য ব্যাপার ছিল? আপনি কি এটা বুঝতে পারেন? সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো না বলে আমার মনে হয় যে আমাদেরকে দায়িত্বশীল হওয়া দরকার। দায়িত্বশীল মানে কি? আমরা একটা বড় ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে এসেছি। আমাদের এখন এই জাতিটা, বাংলাদেশি মানুষেরা অনেক কষ্ট করেছে, অনেক কিছু সহ্য করেছে। এখন কিছুটা মনে হয় ঠান্ডা হওয়ার সময় এসছে, আমাদের কিছুটা দায়িত্বশীল হওয়ার সময় এসছে। আমাদের মাথা নিতে পারছে সবই ঠিক আছে, কিন্তু ধরেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর সেনাপ্রধান প্রায় একই রকম কথা বলতেছে। তাদের আমাদের মনে হয় না যে সেনাপ্রধানের সাথে বিএনপি কোনো একটা ভাব। আচ্ছা, আগে আপনারা বলতেন যে আর্মির সাথে আওয়ামী লীগের যোগসাজশ, এইগুলো তো চলতেই থাকবে। আবার কেউ বলে না আর্মির মধ্যে ওনারা জামাতের কথা বলেন। আপনি জেনারেল ওয়াকার যখন 5ই আগস্টে প্রথম আপনার টেলিভিশন স্পিচটা দেয়, উনি প্রথমেই বলে ফেলেছিলেন জামাতের কথা, আপনার যদি খেয়াল থাকে। তার মানে কি উনি জামাতের লোক নাকি? আচ্ছা, কথা হচ্ছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটা কি বলাটা কি কোনো দোষের? তাদের সাথে তো নেগোসিয়েশন করতে হবে, জামাতের সাথে নেগোসিয়েশন করতে হবে, তা নাহলে তো ওনারা চালাতে পারবেন না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। অলরেডি অনেক কিছু কন্ট্রোলের বাইরে। আপনাকে একটা জিনিস যদি কিন্তু জেনারেল ওয়াকার নাকি বিএনপির সাথে খাতির করেন আর এনসিপি কে ডেকে শুধু বকা দেন। এইগুলো হচ্ছে মানে আমি খালিদ, ইউ আর অলসো জার্নালিস্ট, মানে আপনিও কাজ করেছেন অনেক দৈনিক পত্রিকা, আমিও কাজ করেছি। এগুলো শুনতে শুনতে আমার 34 বছর হয়েছে সাংবাদিকতায়, আমার কানও পচে গেছে। আমি জেনারেল এরশাদের পতনের পরেও এগুলা দেখেছি, সবসময় দেখেছি, এগুলা চলতেই থাকে। এখন সেটা তো পুরোপুরি গুজব না রুশ ভাই। ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টাদের মধ্যে একজন আসিফ সাহেব, তিনিও বলেছেন তিনি নাকি বুকে পাথর রেখে ইউনূসকে মেনে নিয়েছেন। আচ্ছা, এগুলো তো বলতেই পারে। এখন এক একজনের পছন্দ একটা, যে কি করবেন। আর লিয়াজোটা না করলে আপনি এখন এই অবস্থার মধ্যে দেশটাকে চালাবেন কেমনে? আপনাকে বলেন তো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন কি? ওকে, আপনি যারা এই যে এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের, এনসিপির সাথে জামাতের গন্ডগোলগুলা বিভিন্ন ভাবে উস্কে দিচ্ছেন, আমি বলবো তাদেরকে টার্গেট করেন। আমাদের দরকার এখন এনসিপি বা ছাত্রদের সাথে সকলের ভালো সম্পর্ক। আমাদের দরকার ডক্টর ইউনূসকে ভালোভাবে দেশ যাতে চালাতে পারেন সেভাবে সহায়তা করা, এবং যে সমস্ত উপদেষ্টা অথর্ব তাদেরকে দূর করা। আমরা এটাও চাই যে আপনারা যদি আর্মির ব্যাপারে বা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর ব্যাপারে কিছু আপনাদের সমস্যা থাকে, আপনাদের কথা বলার থাকে, আপনারা ডক্টর ইউনূসকে বলেন, আপনারা প্রেস কনফারেন্স করে বলেন, কিন্তু গালাগালি করেন না, আপনারা অশান্তি সৃষ্টি করেন না, আপনারা পয়েন্ট টু দি পয়েন্ট। আমি আশা করব যে জনাব রুশদের কথা আসলে নিশ্চয়ই এটি একদম পরিষ্কার, তিনি একদম কি মানে বুলন্দ আওয়াজে এটি বলেছেন, একইভাবে খুব দৃঢ়তার সাথে বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব শহীদুল হক। দর্শক, আপনাদেরকে আপনি যদি আপনার হয়ে একটু আমাদের দেশবাসীকে বলেন ডক্টর ইউনূসকে যাতে না যেতে পারে, ডক্টর ইউনূস যাতে থাকে, এই ইয়েটা আপনি অবশ্যই আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অ্যাসাইনমেন্ট আছে, তিনি তার অ্যাসাইনমেন্টটি পূরণ করুন। তার অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে যারা অপরাধী ছিল তাদের বিচারের ব্যবস্থা করা, কিছু সংস্কার যেগুলি আসলে করতেই হবে আমাদের জন্য, তো সেগুলি ব্যবস্থা করা। আমরা সবাই চাইবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দায়িত্বে থাকুন, তিনি তার অ্যাসাইনমেন্ট পালন করুন, এবং তিনি কখনোই দায়িত্ব ছেড়ে যাওয়ার লোক না। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত গ্রামীণ ব্যাংকের দায়িত্বে থাকার জন্য লড়াই করে গেছেন। আমি জানি যে তিনি একজন ফাইটার, তিনি লড়াই করে যাবেন, এবং আমাদেরকে একটি মানে যেটি তার প্রতিশ্রুতি, বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর
নির্বাচন, যেটির কথা আমরা ভুলে গেছি। মানে কবে শেষ, মানে একটা রিপোর্টারের, একটা জার্নালিস্টের একটা খুব স্বপ্ন থাকে ইলেকশন কভার করার। আমার কাছে মনে হয় যে 2001-এর ইলেকশনের পরে 2008-এর ইলেকশনের মাঝখানে আমি একটা ইংলিশ ইলেকশন কভার করেছি, একটা ইন্ডিয়ান ইলেকশন কভার করেছি, কিন্তু বাংলাদেশের ইলেকশন মানে বাংলাদেশের ইলেকশন যেন একটা আমরা কভার করতে পারি, সেইটা ডক্টর ইউনূস আপনার দায়িত্ব। You came in 2024. You came in 2024. There was election. Those were marvelous reports. Marvelous reports. Thank you so much. We enjoyed it. Thank you so much. কিন্তু কথা হচ্ছে there was no election. I mean, report may be good আর না, কিন্তু ইলেকশন ছিল না। আমরা একটা ইলেকশন করতে চাই, দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এটাই। ডক্টর জনাব শহীদুল হক, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আবু রুশদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন এবং অনেকগুলো বিষয় নিয়ে দর্শকদের নিশ্চয়ই যদি কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে নিশ্চয়ই এটি দূর হবে।